মাধ্যমিকের প্রিয় শিক্ষার্থী চালদা স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ তোমাদের আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। শেষ সময় চূড়ান্ত প্রস্তুতি, এটা হচ্ছে মাধ্যমিক ভৌত বিজ্ঞান। আমি বিগত আরও 14টি ভিডিও, তো বিগত বছরের যে প্রশ্ন আছে সেই প্রশ্নের সমাধান দেখিয়েছি। তোমরা অনেকেই হয়তো জানো না বিগত বছরের প্রশ্ন দেখে গেলে কি হয়। হ্যাঁ, বিগত বছরের প্রশ্ন দেখে যদি তুমি বইয়ে মনোনিবেশ করো তাহলে দেখা গেছে কোন কোন প্রশ্ন এসেছে, কীরকম প্রশ্ন প্যাটার্ন, তোমার পড়ার যেন আগ্রহ বাড়বে, তদ্রূপ তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে না এই রকমের প্রশ্ন আসে, এগুলিতে আমি সবই পারি। এবং বিগত বছরের কিছু কিছু প্রশ্ন আছে যেটা হুবহু দিয়ে দেয়। কাজেই তোমার বিগত অর্থাৎ 2017 থেকে 2025 পর্যন্ত যত রকমের প্রশ্ন আছে ভৌতবিজ্ঞানের, এটা জানা খুবই জরুরি। আর তারই ধারাবাহিকতায় আমি 2017 থেকে 24 পর্যন্ত বিভিন্ন রকম প্যাটার্নে প্রশ্ন দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। তোমরা এক এক করে যে বাকি যে ভিডিও আছে সেগুলি দেখলে বুঝতে পারবে। আর আজকের আলোচনা হবে 2022 সালের 4 দাগ নম্বরে মোট 12টি 3 মার্কের প্রশ্ন গাণিতিক বিশ্লেষণ সহ সমাধান করব। এখানে কিন্তু তোমাদের কখনো কখনো 9 মার্কের, 12 মার্কের পর্যন্ত তোমাদের গাণিতিক সমস্যা থাকে। কাজে তোমরা গাণিতিক ভৌতবিজ্ঞানের গাণিতিক সমস্যার দিকেও কিন্তু গুরুত্ব সহকারে তোমার পড়তে হবে। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আজকের আলোচনা ভৌতবিজ্ঞান 2022 সালের 3 মার্কের কোশ্চেন গাণিতিক বিশ্লেষণ সহ উত্তর। প্রতিটি বোর্ড পরীক্ষায় 12টি 3 মার্কের প্রশ্ন আসে, যেটা 4 দাগ নম্বরে। আর ভিডিওতে 12 গুণ 3 অর্থাৎ 36 মার্কের পূর্ণাঙ্গ বিশ্লেষণ দেখবে। আমি 2022 সালের যে প্রশ্নটা আসছে এই যে 4 নম্বর 4 দাগ নম্বরে, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। দেখো প্রতিটা প্রশ্নে কিন্তু 3 মার্ক করে এসেছে, এভাবে এক এক করে টোটাল 12টি। কিন্তু আমি যদি বলি 1, 2 অথবা সহ 3, তাহলে 12 আর অথবা কয়টা আছে? 13, 14, তারপরে 15, 16, 17, তোমার 18, অর্থাৎ তোমার 12টা প্রশ্নের ভিত্তিতে কিন্তু এখানে আমি 18টা প্রশ্ন সমাধান দেখাবো। তাই আমি সরাসরি 4-এর 1-এর 1 নম্বর বয়েলস সূত্র এবং চার্লসের সূত্রের সমন্বয় রূপটি প্রতিষ্ঠা করো। এটা কিন্তু বেশ কয়েক বছরেই বিভিন্ন আঙ্গিকে আসে। কাজেই তোমরা প্রশ্নটি ভালো করে দেখো। P1 চাপে T1 তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন V1 চাপ যদি চাপ ও উষ্ণতা পরিবর্তিত হয় যথাক্রমে P2 এবং T2, গ্যাসটির অন্তিম আয়তন V2 হয়, তাহলে চার্লস ও বয়েলসের সূত্র অনুসারে PV/T সমান P1 V1/T1 সমান P2 V2/T2 সমান K ধ্রুবক। এরপর আমরা পরের প্রশ্নে যাব। নির্ণীত প্রশ্নগুলো উত্তর দাও। 4-এর 2 উষ্ণ, এই 4-এর 2 নম্বর সবসময় কিন্তু গাণিতিক সমস্যা দেয়, অথবা গাণিতিক সরাসরি। উচ্চ উষ্ণতা একটি ধাতব অক্সাইডের 40 গ্রামের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় ধাতুটির 28 গ্রাম এবং 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হলো। বিক্রিয়ার জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হলো? তাহলে ধরি এক্স গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন, তাহলে বিক্রিয়ক পদার্থের মোট ভর, বিক্রিয়াজাত পদার্থের মোট ভর আমরা এটা জানি। তাহলে 40 যোগ এক্স সমান 28 যোগ 25.5, তাহলে এক্স সমান আমরা বের করতে পারি 13.5, অর্থাৎ বিক্রিয়াটিতে 13.5 গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন। এরপরের প্রশ্ন 4-এর 2-এর অথবা সালফুরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় রাসায়নিক সমীকরণ হলো, যেটা দেওয়া আছে 4.9 গ্রাম সালফুরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে? এখানে হাইড্রোজেনের আণবিক ভর সবগুলিরই দেওয়া আছে 1, অক্সিজেন 16, সোডিয়াম 23 এবং সালফারের 32। অনেক সময় দেওয়া নাও থাকতে পারে, তোমরা পিরিয়ডিক টেবিল ভালো করে মুখস্থ করলে এটা পেরে যাবে। যাই হোক, এখানে সালফুরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম সালফেট এবং জল উৎপন্ন করে। 4.9 গ্রাম সালফুরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে? তাহলে এখানে 98 গ্রাম সালফুরিক অ্যাসিডের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন 80 গ্রাম। তাহলে 98 গ্রাম কিভাবে? আমরা যদি সালফুরিক অ্যাসিড একটু ভালো করে দেখি, H2SO4, H2SO4 এর এক এক করে সমস্তটা যদি আমি বের করি, হাইড্রোজেন 1 গুণ 2, 1 গুণ 2, আর সালফারের 32 যোগ 32, তারপরে যোগ অক্সিজেন 16 গুণ 4, 16 গুণ 4, তাহলে দেখা গেছে এটা যোগ করবা 100 আসবে, ঠিক আছে, 98 আসবে। তা 98 গ্রাম সালফুরিক সোডিয়াম হাইড্রোক্সাইড জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে 80 গ্রাম। 80 গ্রাম কী হবে? সোডিয়ামের 23 বলেছে যোগ অক্সিজেনের 16 বলেছে, আর তোমার গিয়ে হলো
হাইড্রোজেনের 1 হচ্ছে, ঠিক আছে। তো 16 × 1 = 17, 17 আর 23 40, ঠিক আছে। তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন 40 গ্রাম, ঠিক আছে। তাহলে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের জন্য প্রয়োজন এখানে কিন্তু এটা 40 গ্রাম, ঠিক আছে। তাহলে এখানে কাটাকাটি করলে 4 আসে উত্তর। হ্যাঁ, তাহলে আমরা অতএব বিক্রিয়া করার জন্য 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। এরপরের প্রশ্ন 4-3, একটি আলো বায়ু মাধ্যমে, এটাও কিন্তু অঙ্ক, অপর একটি মাধ্যমে উপর আপতিত হলো। এই মাধ্যম দুটির প্রতিসারাঙ্ক 1.5 হলে মাধ্যমটির আলোকটির তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রং হলে বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গ দৈর্ঘ্য কত, মাধ্যমে এই মাধ্যমটিতে আলোর বেগ কত। তাহলে আমরা জানি প্রতিসারাঙ্ক সমান মাধ্যমটিতে আলোটির তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তা অর্থাৎ এক কথায় মিউ সমান λ/λ0, বা বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হবে λ0 সমান 40,000 অ্যাংস্ট্রম ডিভাইডেড 1.5, অর্থাৎ 26666.7, অর্থাৎ 26,666.7 অ্যাংস্ট্রম। আবার প্রতিসারাঙ্ক শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড মাধ্যমটিতে আলোর বেগ। তো মাধ্যমটিতে আলোর বেগ যদি মাধ্যমটিতে বের করি, প্রতিসারাঙ্ক নিচে করবো, তাই 2 × 10⁸ মিটার/সেকেন্ড ক্যালকুলেশন করলে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কোনো সমবাহু, দেখো অথবা প্রশ্ন, কোনো সমবাহু প্রিজমে আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হলো 40 ডিগ্রি। প্রিজমের মধ্যে দিয়ে আর রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে প্রিজমের প্রথম পৃষ্ঠে আপাতন কোণ কত নির্ণয় করো। তো কোনো সমবাহু প্রিজমের আলোর প্রতি, যেটা বলেছি, তাহলে এখানে চ্যুতিকোণের সূত্র কি I1 + I2 - A। এখানে যদি আমরা এক এক করে বলি, এখানে তোমার এ হচ্ছে চ্যুতিকোণ হলো 40 ডিগ্রি। তাহলে এই যে ডেভিয়েশন, মিনিমাম ডেভিয়েশন বা শুধু ডেভিয়েশনকে 40 ডিগ্রি, অর্থাৎ আমি যদি আলাদা করে দেই তোমার এটা 40 ডিগ্রি, তাহলে ডেল হবে 40 ডিগ্রি, ঠিক আছে। তাহলে I1 আর I2 যখন ন্যূনতম বিচ্যুতিতে হয় তখন I1 ইকুয়াল I2 হয়ে যায়, ঠিক আছে। I1 সমান I2, আর যেহেতু সমবাহু প্রিজম এ সমান হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে, এ সমান 60 ডিগ্রি। তাহলে এখন তোমার ডেল পেলাম, এ পেলাম, I1 আর I2, এই তিনটা শর্ত আমি এখানে বসাবো। তাহলে কি হবে, 40 ডেলের মান, আর I1 I1 সমান I2, মানে যেহেতু 2I1 - 60, তাইলে এখান থেকে 2I1 হবে 100, কারণ 40 এর সাথে যোগ হয়ে যাবে, I1 হচ্ছে 50, অর্থাৎ প্রিজমের প্রথম পৃষ্ঠে আপাতন কোণ 50 ডিগ্রি। এরপরের প্রশ্ন 4 একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আপাতিত রশ্মিগুচ্ছর জন্য প্রতিসরিত রশ্মির চিত্র আঁকো এবং ফোকাস চিহ্নিত করো। তাহলে আমরা যদি চিত্রটা আঁকি, দেখি এটা উত্তল লেন্স, উত্তল লেন্সটা সুন্দর করে আঁকবে। তারপরে এই প্রধান অক্ষ দিয়ে আলো যাচ্ছে, তারপরে এখানে আলোগুলি এই লেন্সের ভিতর দিয়ে ট্রান্সমিটেড হয়ে তারা একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে, সেটাই হচ্ছে ফোকাস। এখানে কোথায় কোনটা আছে ক্লিয়ার দেখিয়ে দিয়েছে, তোমরা ছবিটা আঁকে দেখিয়ে দেবে। এটা আলোক কেন্দ্র, আর এই যে এটা হচ্ছে প্রধান ফোকাস, এই যে এটা প্রধান ফোকাস, আর এক এক করে ফোকাস তল, এই যে এটা ফোকাস তল, ফোকাস দৈর্ঘ্য F, ঠিক আছে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো। উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া। তাই আলোক রশ্মি উত্তল লেন্সে প্রতিসরিত হলে রশ্মিগুলো প্রধান অক্ষের দিকে বেঁকে, অর্থাৎ রশ্মিগুলো পরস্পর কাছাকাছি চলে আসে, তাই উত্তল লেন্সে অভিসারী লেন্স বলা হয়। দেখো এগুলি সব এখানে F বিন্দুতে মিলিত হয়েছে। তাই একটি লেন্সকে অনেকগুলি মাথা কাটা প্রিজমের সমন্বয় রূপে কল্পনা করা যেতে পারে। উত্তল লেন্সের ক্ষেত্রে প্রিজমগুলো ভূমির লেন্সের প্রধান অক্ষের দিকে থাকে। লেন্সের উপরের অংশের প্রিজমগুলো ভূমির নিচের দিকে এবং নিচের অংশের প্রিজমের গুলির ভূমি উপরের দিকে থাকে। একটি প্রিজমের মধ্যে দিয়ে আলোকরশ্মি প্রতিসরণ হলে রশ্মিটি প্রিজমের ভূমির দিকে বেঁকে যায়। প্রিজমগুলোর প্রতিসারক কোণ বা শীর্ষ কোণের মান লেন্সের প্রধান অক্ষ থেকে দূরত্বে বাড়ার সঙ্গে বাড়ে। এখন একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোক রশ্মিগুচ্ছ লেন্সে প্রতিসরিত হলে প্রধান অক্ষের উপরে বেঁকে যায়। প্রতিসরিত রশ্মিগুলো চ্যুতি প্রধান অক্ষের থেকে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। এর ফলে প্রতিসরিত রশ্মিগুলো প্রধান অক্ষের কাছে চলে যেতে আসে। প্রতিসরিত রশ্মিগুলো অভিসারী হয় এবং প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে মিলিত হয়। এই বিন্দুটি হলো লেন্সের ফোকাস। এই ঘটনাকে লেন্সের উত্তল লেন্সের ফোকাসিং ক্রিয়া বলে, এর জন্য উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে। এরপরের প্রশ্ন, দীর্ঘ দৃষ্টি ত্রুটি কি, কোন ধরনের লেন্স ব্যবহার করে এই ত্রুটি প্রতিকার করা যায়। প্রশ্ন কিন্তু বেশ কয়েকবার এসেছে। তাই দীর্ঘ দৃষ্টি ত্রুটি বা হাইপারমেট্রোপিয়া যদি চোখ
দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের বস্তুকে স্পষ্ট দেখতে না পায়, তাহলে চোখের দৃষ্টিজনিত ত্রুটিকে দীর্ঘদৃষ্টি ত্রুটি বলে। উপযুক্ত ফোকাস দূরত্বের উত্তল লেন্স ব্যবহার করে এই ত্রুটি দূর করা যায়। এবার 4-6, 240 ভোল্ট 60 ওয়াট, 240 ভোল্ট 100 ওয়াট রেটিংয়ের দুটি বৈদ্যুতিক বাতিকে শ্রেণী সমবায়ে যুক্ত হলে কোন বাতিটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে? উভয় বাতির ফিলামেন্টের উপাদান একই। তাহলে আমরা জানি পি সমান ভি স্কোয়ার বাই আর সূত্র অনুসারে 240-100 ওয়াটের বাতিটির রোধ হবে, এখানে ভি মানে 240, 240 আর ভি স্কোয়ার তাহলে বাই আর। আর একবার আমরা দুটোর ক্ষেত্রে 240, একবার আমি বসাবো 60, আর একবার বসাবো 240 স্কোয়ার ডিভাইডেড 100, ঠিক আছে 100। তাহলে এই দুটোর মধ্যে যদি আমি দেখি বাতির রোধ, একটা রোধ হবে এখানে পি সমান যেহেতু বলেছে কিন্তু আমাদের পাওয়ারটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি কি করব, এটা যদি পি হয়, এটা যদি পি হয় কি এটা তখন সরাসরি আর হয়ে যাবে, এটা আর হয়ে যাবে, এটাও আর হয়ে যাবে। তাহলে দুটোর ক্যালকুলেশন যদি করি তাহলে একটায় আসে কত, একটায় আসে 576 ওহম প্রথমটা, আর পরেরটায় মানে 100 যেখানে ভাগ হবে 576 ওহম, আর এখান থেকে আসবে 960 ওহম অপেক্ষা কম। তাহলে এই 960 যেটা অর্থাৎ এটা 960 আসবে। ফলে পি সমান আই স্কোয়ার আর সূত্র অনুসারে 240 ভোল্ট 60 ওয়াটের বাতিটি অধিকতর উত্তরভাবে জ্বলবে। এরপরের প্রশ্ন তোমার গিয়ে হলো অথবা, এটাও কিন্তু অঙ্ক। 5 ওহম অভ্যন্তরীণ রোধ এবং 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষকে 150 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো, কোষের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য কত? তাহলে আমরা এখানেও কিন্তু একটা 3 মার্কের অঙ্ক দেখলাম, তারপরে পূর্বে আরও 3 মার্কের দুটো অঙ্ক দেখলাম, অর্থাৎ আলো থেকে অঙ্ক আসে, তারপর তড়িৎ থেকে অঙ্ক আসে এবং কেমিস্ট্রির থেকে 3টা, মানে 3 9 মার্ক কিন্তু তোমরা কনফার্ম। যাই হোক, আমি এটা 5 ওহম অভ্যন্তরীণ রোধ 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষকে 15 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো, কোষের প্রান্তদ্বয়ের বিভব প্রভেদ কত হবে নির্ণয় করো। আমরা জানি প্রবাহ মাত্রা আই সমান ই বাই আর প্লাস ইন্টারনাল রেজিস্ট্যান্স, যেটা স্মল আর, তাহলে 2 ডিভাইডেড 15 প্লাস 5, এখান থেকে করলে 0.1 এম্পিয়ার। কোষের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য ভি সমান আই আর, তাই 0.1 ইন্টু আর 15 অর্থাৎ 1.5, কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য 1.5 ভোল্ট। এরপরের প্রশ্ন দীর্ঘ পর্যায় সারণী 16 এর প্রথম 3টি মৌল হলো অক্সিজেন, সালফার এবং সিলিকন। এদের পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রম তড়িৎ ঋণাত্মকতা ঊর্ধ্বক্রম এবং আয়নাইজেশন শক্তি নিম্নক্রম সাজাও। তোমার পিরিয়ডিক টেবিল সম্পর্কে আমি বারবার বলছি, ভালো একটি ধারণা রাখতে হবে। তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তি, ইলেকট্রিক মোটরে আমরা এটা একটু পরে দেখি, তার আগে 4-7টা দেখে নিই। ইলেকট্রিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? গৃহস্থলী বৈদ্যুতিক মিটার লাইনে বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সমবায় যুক্ত থাকে কেন? তড়িৎ শক্তি কনভার্ট হয়ে যান্ত্রিক শক্তি। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বর্তনীর দুই প্রান্তের বিভব প্রভেদ অপরিবর্তিত থাকে। গৃহস্থলীর বৈদ্যুতিক সরঞ্জামগুলিতে বাতি, পাখা, রেফ্রিজারেটর একটি নির্দিষ্ট ভোল্টেজে কাজ করে। সমান্তরাল সমবায়ে যুক্ত থাকার ফলে প্রত্যেকটি বিভব প্রভেদ এক হয়, উপরন্তু কোনো একটি সরঞ্জাম কাজ না করলে অন্যগুলো ঠিকমতো কাজ করবে। এই কারণে গৃহস্থলীর বৈদ্যুতিক সরঞ্জামগুলো সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। এরপরে আমরা পরের প্রশ্ন যেটা 4-8, ওহমের ওহমের সূত্রটি বিবৃতি করো। কোনো পরিবাহের দুই প্রান্তে 10 ভোল্ট বিভব প্রয়োগ করলে 0.1 অ্যাম্পিয়ার তড়িৎ মাত্রা হয়, পরিবাহের রোধ নির্ণয় করে। এটাও কিন্তু অঙ্ক, অর্থাৎ আমাদের আরও অঙ্ক আসছে। তাহলে উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা পরিবর্তিত থাকলে কোনো পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। পরিবাহের রোধ হবে আর, তড়িৎ প্রবাহ আই এবং পরিবাহের দুই প্রান্তের বিভব প্রভেদ ভি হলে ওহমের সূত্র অনুসারে ভি সমান আই আর। এখানে অঙ্কটা যদি করে আর সমান ভি বাই আই এবং আর হচ্ছে 100, অর্থাৎ পরিবাহের রোধ হবে তোমার এখানে 100 ওহম। ঠিক আছে, আমরা মানগুলি বসিয়ে দিলে। এরপরে হচ্ছে তোমার পরের প্রশ্ন কি বলেছে? দীর্ঘ পর্যায় সারণী শ্রেণী 16, এটা আমি একটু আগে পড়েছি। তাহলে পর্যায় সারণী একই শ্রেণীতে অবস্থিত মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ উপর থেকে নিচের দিকে ক্রমশ বৃদ্ধি পায়। পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রম হচ্ছে সিলিকন, সালফার, অক্সিজেন।
হ্যাঁ, পর্যায় সারণী কোনো নির্দিষ্ট শ্রেণীতে মৌলগুলো তড়িতের ঋণাত্মকতা উপর থেকে নিচের দিকে ক্রমাগত হ্রাস পায়। তড়িতের ঋণাত্মকতা ঊর্ধ্বক্রম, তাহলে সিলিকন সালফার, সিলিকন স্মলার দ্যান সালফার স্মলার দ্যান অক্সিজেন, একই শ্রেণীতে অবস্থিত মৌলগুলো উপর থেকে নিচের দিকে নামলে আয়োনাইজেশন বা আয়নায়ন শক্তির মান ক্রমাগত হ্রাস পায়। অর্থাৎ আয়নায়ন ক্রমাগত হলে অক্সিজেন গ্রেটার দ্যান সালফার গ্রেটার দ্যান সিলিকন। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডতে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান, কিভাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের রাসায়নিক বন্ধন গঠিত হয়। ম্যাগনেসিয়াম ও ক্লোরিনিক পারমাণবিক সংখ্যা যথাক্রমে 12 এবং 17। তাহলে আমরা উত্তরটা যদি দেখি, ম্যাগনেসিয়াম আয়নিক বন্ধন, এখানে দেখো ক্লোরিন 2, 8, 7, কারণ ক্লোরিনে টোটাল 17টি ইলেকট্রন। হ্যাঁ, তাহলে সর্বশেষ স্তরে থাকবে 7টি ইলেকট্রন, 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে 7টি দেখানো হচ্ছে। ম্যাগনেসিয়াম হচ্ছে 2, 8, 2, অর্থাৎ সর্বশেষ স্তরে থাকবে 2টি। তাহলে এই 7টি আর এই 2টি ইলেকট্রন পরপর শেয়ারের মাধ্যমে 2, 8, 7 এবং সেটা হয়ে যায় 2, 8, 8 এবং ম্যাগনেসিয়ামের 2+ হয়ে যায় আয়োনাইজেশন, ক্লোরিন একটা ঋণাত্মক আয়োনাইজেশন হয়ে যায়, অর্থাৎ ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এভাবে তোমরা ফিগারটা দিয়ে দেবে। এরপরে সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে তড়িৎ সুপরিবাহী, কিন্তু চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী নয় কেন, ব্যাখ্যা করো। সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে আয়নিত হয় ধনাত্মক আয়ন সোডিয়াম প্লাস এবং ঋণাত্মক আয়ন ক্লোরাইড উৎপন্ন করে, তাই সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী, কিন্তু চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণে আয়ন উৎপন্ন করে না, তাই চিনি বা গ্লুকোজ তড়িৎ সুপরিবাহী নয়। এরপর আমরা চলে যাবো 4-11। তড়িৎ লেপন কি, কপারের কোন বস্তুর উপর সিলভারের তড়িৎ লেপন ক্যাথোডটি কি। তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে কোনো নিকৃষ্ট মানের ধাতু বা সংকর ধাতু নির্মিত বস্তুর উপর তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কোনো উৎকৃষ্ট মানের ধাতু নিরবচ্ছিন্ন হতে পাতলা সুষম আস্তরণ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলা হয়। কপারের কোনো বস্তুর উপর সিলভার তড়িৎ লেপন ক্যাথোডটি হবে কপারের বস্তু। প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণ ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন। ক্যাথোডের বিক্রিয়া হাইড্রোজেন, যেখানে একটা ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন বিজারণ পদ্ধতি দেখাচ্ছে। বিশুদ্ধ জল সাধারণ উষ্ণতায় অতি অল্প মাত্রায় আয়নিত হয়ে হাইড্রোজেন প্লাস এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে, তাই বিশুদ্ধ জল ও তড়িতের কুপরিবাহী। বিশুদ্ধ জলে যে কোনো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ প্রায় সম্পূর্ণরূপে আয়নিত হয়। জলীয় দ্রবণে আয়নের সংখ্যাধিক্যের জন্য জলের তড়িৎ পরিবাহিতা বহুগুণ বৃদ্ধি পায়, তখন জল তড়িতে সুপরিবাহী। এই কারণে তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয়। এরপরে 4-12 যে অথবা, আমরা অথবা প্রশ্নটা দেখে আসি। কপার ইলেকট্রোড ব্যবহার করে কপার সালফেট এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড সংঘটিত বিক্রিয়া দুটি লেখো এবং তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে অ্যানোড হিসেবে কি ব্যবহৃত হয়। তো ক্যাথোডে বিক্রিয়া কপার দেখছো 2টি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে সে কপার বিজারণ পদ্ধতি দেখাচ্ছে, এবং অ্যানোডে বিক্রিয়া কপার সেটা 2টো ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে জারণ বিক্রিয়া দেখাচ্ছে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতু পরিশোধনে অ্যানোডে উপস্থিত হিসাবে ব্যবহৃত হয় তাপ বিশোধন প্রাপ্ত অবিশুদ্ধ কপার মোটা দণ্ড। এই ছিল তোমার 2022 সালের সামগ্রিক প্রশ্ন এবং উত্তর। আশা করি এক এক করে 2017 থেকে 2022 পর্যন্ত প্রশ্ন দেখলে যেমন পুঙ্খানুপুঙ্খানুভাবে কী প্রশ্ন আসে সেটা ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয়ত অনেক প্রশ্নই কিন্তু রিপিট হয় এবং সেই প্রশ্নগুলিও তোমাদের কমন বেঁধে যাবে। আর অঙ্কর তো ভালো করে বুঝলে অঙ্কতেই নাম্বার ছোট ছোট লিখতে হয়, অঙ্কতেই নাম্বার তোলা যাবে 4 দাগ নম্বরে 9 থেকে 12 পর্যন্ত। পরিশেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।